হাত যেন এখানে থেকে না নড়ে। আদেশ মোতাবেক কৌরি হাত সরালো না, তবে নিভান যখন পুনরায় ইনারের ফিতাটায় হাত দিল, চোখ মুখ খিচে বুঝে নিল কৌরি। নিঃশ্বাস যেন এবার তার আটকেই আসবে। কেন বুঝছে না মানুষটা? অস্পষ্টভাবে নিভানকে সে ডেকেই বসলো। নিভান প্লিজ। ব্যাস কিছুটা মুহূর্তের জন্য হাত থমকে গেল, তবে দুর্বল হলে চলবে না। ভিতরটা সে পাথর কঠিন রাখার চেষ্টা করেছে, না হলে এতক্ষণে কত উল্টাপাল্টা কিছু হয়ে যেত। হাত সচল হলো নিভানের, খুব স্বাভাবিক গলায় বলল, বলো, শুনছি আমি। মানুষটা কি তার ভিতরের দমবন্ধকর আর্তনাদের ব্যাপারটা তার শব্দ চয়ন দ্বারা বুঝলো না, নাকি বুঝে শুনে এড়িয়ে গেল? তা না হলে এত স্বাভাবিক উত্তর কি করে দিতে পারে? নিভান শুনতে চাইলেও কৌরি আর বলতে পারল না কিছু। চেয়েও শব্দ গুছিয়ে আনতে পারল না কিছু বলার জন্য, কারণ ততক্ষণে তার শব্দ প্রয়োগ করা কণ্ঠস্বরের দাঁড় চাপে ইনারের ফিতাটা সরিয়ে ফেলেছে নিভান এবং নিজ কর্মে ব্যস্ত সে। ফিতা সরাতেই উন্মুক্ত হলো পিন ফুটে যাওয়া জায়গাটা। মোটা এক ফোঁটা রক্ত এসে হাজির হলো যেন এ মুহূর্তে জায়গাটার মুখে। পিনটা যে ভিতরে অনেকটা বিঁধে গিয়েছিল সেটা দুধে ফর্সা কাঁধে কালচে একটা লম্বা দাগের চিহ্নতে বেশ বোঝা যাচ্ছে। নিভান রক্তের ফোঁটাটা আঙ্গুলের মাথায় মুছে নিল, ফের সেখানে আলতো চাপে আরো একটু রক্ত বের করে দিতেই কৌরি যেন এবার ছটফটিয়ে উঠল, তবে ব্যথায় নাকি অনাকাঙ্ক্ষিত স্পর্শে তা নিভান বুঝেও বুঝল না। কৌরির আঙ্গুলগুলো আরো শক্ত স্পর্শে খামচে ধরল নিভানের বুকের কাছে শার্টের অংশ। কৌরির স্পষ্ট টের পেল তার নখের আঁচড়গুলো বসে যাচ্ছে মানুষটার বুকে। তার স্পর্শে হয়তো ব্যথাও পাচ্ছে মানুষটা, তবে সামনের মানুষটা নির্বিকার, যেন কিছুই হচ্ছে না। কৌরি এবার না পেরে বলল, ওটা সামান্য, অতটুকুতে কিচ্ছু হবে না, প্লিজ ছেড়ে দিন। প্লিজ ছেড়ে দিন। নিজের মুখের বাক্যদ্বয় যেন নিচের কানে অদ্ভুত শোনালো, কেমন অহেতুক, কঠিন, কিছুটা বাজে হয়তো। কৌরি যেন নিজেই অবাক হয়ে গেল নিজের আচরণে। স্পর্শ তো বাজে নয়, তবে কেন এমন শব্দ প্রয়োগ করলো? স্ত্রী ব্যথা পেলে অবশ্যই স্বামীর খেয়াল রাখার হক আছে, ব্যথাযুক্ত জায়গা দেখার, স্পর্শ করার হকও আছে। সেখানে মানুষটা সম্পর্কে সে জানা সত্ত্বেও এমন কেন বিহেভ করলো? নিজের বলা বাক্যদ্বয় যদি নিজের কাছে এত রুষ্ট লাগে, তবে মানুষটার কেমন লেগেছে? কি ভাবছে মানুষটা? নিভানের হাত সরে যেতে মুহূর্তে চোখ খুলে ফেলল সে। নিভানের মুখভঙ্গিমা বুঝার আগেই ঘর ছেড়ে বেরিয়ে চলে গেল সে। আবারও কৌরিকে কিছু ভাবতে দেওয়ার আগে তার সম্মুখে এসে হাজির হলো সে, হাতে অ্যান্টিসেপটিক। খুব স্বাভাবিক তার মুখভঙ্গিমা। তুলোর সাহায্যে অ্যান্টিসেপটিক লাগিয়ে নিয়ে পিন বিঁধে যাওয়া জায়গাটায় চেপে চেপে কয়েকবার মুছিয়ে দিল নিভান। না, নড়াচড়া আর না একটা শব্দ ব্যবহার করলো কৌরি। কেমন মায়া মায়া চোখে পলকহীন নিভানকে দেখতে থাকলো সে। যে ব্যক্তি স্ত্রীর অসুস্থতার কথা ভেবে নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণে রাখে, সুযোগ পেয়েও নিজের অনুভূতিতে প্রলুব্ধ হয় না, সেই ব্যক্তির সাথে কি এমন রূঢ় আচরণ মানায়? মন বলছে নিজের অজান্তে অহেতুক একটা ভুল করে ফেলেছে কৌরি, যা তার মোটেও করা উচিত হয়নি। নিভান দায়িত্ব এবং যত্নশীলতার সহিত অ্যান্টিসেপটিক লাগিয়ে দিয়ে পুনরায় সযত্নে কৌরির ব্লাউজের হুকগুলো লাগিয়ে দিল। কৌরির মনে হলো দুহাতে মানুষটাকে আগলে নিতে, জাপটে ধরতে, তারপর নিজের অনুশোচনা ব্যাখ্যা করে সরি বলতে। তা না হলে তার কেন জানি মনে হচ্ছে এই মানুষটা আর নিজে থেকে তাকে কাছে টানবে না, ভালোবাসবে না। কিন্তু নিজের ভিতরে চাওয়াটা ভিতরেই রয়ে গেল, কেন জানি তা প্রকাশ করতে পারল না। নিভান সরে দাঁড়ালো, খুব সাবলীল গলায় বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি নিচে যাচ্ছি। কৌরি পিছু ডাকতে চেয়েও যেন ডাকতে পারল না আর। গলা যেন নিজের ভুলে রোধ হয়ে এলো, ঈষৎ কাঁপলো, যার জন্য শব্দ বের হলো না, শুধু স্থির চোখে নিভানের চলে যাওয়া দেখল। সবুজ সমাহারে দৃষ্টিনন্দিত পরিবেশ। শিল্প দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত গড়ে তুলেছেন এই নক্ষত্রবাড়ি রিসোর্ট। বিশাল আয়তাকার জায়গা জুড়ে চারপাশটা শুধু সবুজ ঘেরা। বিশাল আয়তাকার বলতে প্রায় 25 বিঘা জায়গা জুড়ে তৈরি এই অবসর যাপন কেন্দ্রে আছে দিঘি, কৃত্রিম ঝর্ণা, কনফারেন্স হল, সুইমিং পুল, রেস্টুরেন্ট, একটি আবাসিক ভবন। নক্ষত্রবাড়ি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছেও অতি জনপ্রিয় নাম। এর বিশেষ বৈশিষ্ট্য হল পুকুরের পানির উপর কাঠ, বাঁশ ও ছনের সমন্বয়ে নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত কটেজগুলো, যার বারান্দায় বসে চারিপাশের বৈচিত্র্যময় সবুজ ঘেরা প্রকৃতি উপভোগ্য, বেশ মাধুর্যপূর্ণ। রাতের জ্যোৎস্না বা পূর্ণিমা বিলাসে এর জুড়ি কৃতিত্বপূর্ণ। প্রকৃতিপ্রেমীদের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আরেক মুগ্ধতা নক্ষত্রবাড়ি। ভেতরে ঢুকতেই চারিপাশটা নজর ঘুরিয়ে মুগ্ধ হয়ে দেখতে থাকলো কৌরি। আশেপাশে সবাই উচ্ছ্বসিত, ভেতরে ঢুকে যেন ছড়িয়ে পড়ল তারা। গাজীপুরে জায়গাটা, বিশেষ করে নক্ষত্রবাড়ি রিসোর্ট, নিভানের মুখস্থ। মাসে 2-3 বার অন্তত এখানে আসা যাওয়া হয় অফিসিয়াল কাজকর্মের জন্যে। মূলত বাহিরের ক্লায়েন্টরা যখন তাদের ভ্যারাইটি ফুডের ফ্যাক্টরিটা পর্যবেক্ষণে পরিদর্শনে আসেন এবং পরিদর্শন শেষে সবকিছু পর্যালোচনার জন্য মিটিং সারতে এই জায়গাটায় বেছে নেয় নিভান। মাঝে মধ্যে ক্লায়েন্টরাও নিরিবিলি প্রকৃতির
কোথাও ঘুরতে চান। তখনই গাজীপুর হিসাবে এই জায়গাটা নিভানের বেশ মনে হয়। সেই সুবাদে ক্লায়েন্টদের মিটিং আওয়ার, প্রকৃতিতে ঘুরে ফিরে বেড়ানো, মনোপুত খাওয়া দাওয়া, একটু নিরবিচ্ছিন্ন কাটানো মাসের মধ্যে 2-1 বার এই রিসোর্টে হয়ে থাকে। তাই নিভান আর ঘুরল না, গিয়ে বসলো আবাসিক ভবনের নিচতলার ক্যান্টিনে, যেখানে ঘুরতে আসা ভ্রমণকারীদের আলাদা নিরিবিলি বসার সুব্যবস্থা রয়েছে। মুখোমুখি গদিওয়ালা 4 সিটের একটা টেবিলে গিয়ে বসলো নিভান। বিকেলের কমলাভাব সূর্যের রশ্মিটা এসে মৃদুমন্দ লুকোচুরি খেলছে সেখানে। জানালাহীন খোলামেলা জায়গাটা থেকে বাইরের পরিবেশটা সাদৃশ্য। নিভান কফি অর্ডার দিয়ে চেয়ারে গা এলিয়ে দিয়ে বাইরের প্রকৃতিতে নজর দিল। বাইরের প্রকৃতি তো নয়, নিজের জন্য স্পেশাল করে গড়া তুলতুলে পুতুল এক কন্যার প্রকৃতিতে মূলত নির্দিষ্ট তার নজর। সুইমিং পুলের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কৌরি, সাথে নাফিম। নাফিম উচ্ছ্বসিত হয়ে হাত দিয়ে এটা ওটা দেখাচ্ছে, হয়তোবা নয়তোবা কিছু জিজ্ঞাসা করছে। দূরে সেটা থেকে সেটা অনুধাবন করতে পারল না নিভান। তবে এটা অনুভব করতে পারল নাফিমের বড় বৌমনির মন খারাপ। সে একটু পরপর আশেপাশে পিছনে নজর ফেলে কাউকে খুঁজছে, ফের হতাশ হয়ে কিছুক্ষণ বাদে মুখ ফিরিয়ে নিয়ে প্রকৃতিতে নজর দিচ্ছে। নিভান অনেকটা সময় ধরে শান্ত স্থির নজরে বউয়ের গতিবিধি পর্যবেক্ষণ করলো। দেখলো মেয়েটা গাড়িতে উঠে সেই যে মাথা নিচু করে চুপচাপ বসলো, তারপর আর না আশেপাশে চোখ তুলে তাকিয়েছে, আর না গাড়ির মধ্যে থাকা অন্য কারোর কথায় হাসি মজায় কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে, জানিয়েছে। নিভান কিছুক্ষণ পরপর সামনে থেকে নজর সরিয়ে বইয়ের নিশ্চুপতাকে দেখছে, অথচ সে খেয়ালও বোধ করি মেয়েটা করেনি। দৃঢ় স্থির নজর ছিল তার ফর্সা 2 হাতের মুঠো বন্ধনীতে। নিভানও কেন জানি সে নিশ্চুপতা ভাঙেনি, মেয়েটাকে চুপচাপ থাকতে দিয়েছে। সম্পর্কে কিছু কিছু সময় হয়তো অন্য মানুষটাকে একটু নিজের মতো করে থাকতে দেওয়া উচিত, খেয়ালি হয়েও একটু বেখেয়ালি আচরণ করা উচিত, একটু নিজের মতো করে থাকতে দেওয়া উচিত, একটু অন্যমনস্কতাও হয়তো মাঝে মধ্যে হওয়া উচিত। তাহলে হয়তো সম্পর্কে একে অপরের প্রতি শারীরিক আকাঙ্ক্ষা চাহিদা বাদেও কে কার প্রতি কতটা যত্নবান, কতটা গুরুত্বপূর্ণ, দুজনার মর্মস্পর্শিতা কে কার প্রতি কতটা বিশ্বাসযোগ্য, ভরসাপূর্ণ ঠিকভাবে বোঝা যায়। সর্বোপরি ভালোবাসার যত্নশীলতার কার প্রতি কতটা গাঢ়ত্ব ঠিকঠাক হয়তোবা অনুভাবিত হয়, যেমনটা নিভান অনুভব করে কৌরির প্রতি। কফি চলে আসে, গাঢ় নিঃশ্বাস ফেলে কফিতে মনোযোগ দিল নিভান। কফি হাতে আবারও শান্ত স্থির নজর ফেলল সেই মায়াবী রমণীর পানে। মন এমন একটা জিনিস যেখানে নিজের শক্তপোক্ত ব্যক্তিত্ব যেন কিছু কিছু মুহূর্তে হেলিয়ে দেয়, মাঝে মধ্যে হয়তো সূর্যের মতো হেলতে হেলতে একটা নির্দিষ্ট সময়ের কক্ষে গিয়ে ডুবিয়েও দেয়। সেখানে যেন আর নিজের অস্তিত্ব কাজ করে না, অন্যের ভূগর্ভে সমর্পিত হয়ে তাহাতে বিলীন হয়ে যায়। তখন নিজের শক্তপোক্ত ব্যক্তিত্ব হোক বা কঠিন মন, সমস্ত অনুভূতিরা কেমন নিস্পৃহ কাজ করে। ওই মেয়েটার মায়ায়, ভালোবাসায় নিজের মনটাকে এমন একটা অস্থির বাঁধনে বেঁধে ফেলেছে নিভান। চাইলেও মেয়েটার সাথে কোনো কারণে অভিমানী অভিযোগী হয়ে দূরত্বটা মনে হয় কখনো গড়া হয়ে উঠবে না তার। হয়তো মনটা মনক্ষুণ্ণ হবে, সাময়িক অসন্তুষ্ট হবে, তবুও বিপরীতে ওই মেয়েটার মন খারাপ সহ্য হবে না। নিজের আত্মসম্মানে আঘাত পাওয়ার পরও যে মন মানতেই চায় না মেয়েটা ভুল করেছে, উল্টে মন নিজেকে বোঝাতে চায় মেয়েটা অবুঝ, হয়তো কোনো কারণে অবুঝপনা করে ফেলেছে, তাই বলে তুই অভিযোগী হবি? এই কেমন বুঝদারপনা তোর? এত ধৈর্য, এত সহ্য, ওই মেয়েটার বেলায় এসে কেন এত দ্রুত বিচ্যুত হবে, নিস্পৃহ হয়ে পড়বে কেন? তার ছোট্ট আদুরে মায়াবী মুখে কালো মেঘ দূরের আনাগোনা দেখেও কি বুঝতে পারছিস না মেয়েটা অনিচ্ছাকৃত ব্যবহার করে ফেলেছে, যা সে নিজেও চায়নি? স্যার, অন্য কিছু লাগবে? ওয়েটার প্রশ্ন করতেই নিভার নজর সরিয়ে ওয়েটারের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, নো থ্যাঙ্কস। ওয়েটার চলে যেতে নিভান পুনরায় নির্দিষ্ট স্থানে নজর দিল। তবে আর চুপচাপ বসা হলো না তার, আর না ক্ষণিকের জন্য বেখেয়ালি হওয়া হলো। হাত থেকে কফি মগটা রেখে তড়িৎ উঠে পড়ল সে। কাঠের সেতু তৈরি করা, সেখানে সেতুর মাথায় কাঠের রেলিং চেপে দাঁড়িয়ে আছে কৌরি, আর তার পায়ের কাছে বসে উবু হয়ে মান্যতা শাড়ি উঁচিয়ে তার পা দেখছে। নিশ্চয়ই বেখেয়ালিতে হাঁটতে গিয়ে মোচড় লেগেছে। উফ, কি যে করে! নিভান দ্রুত হেঁটে চলে গেল কৌরির কাছে, গিয়ে সহসা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? উত্তর দিল মান্যতা, পায়ে মোচড় লেগেছে মনে হয়, আমি একটু সামনে ছিলাম, দেখিনি। নাফিমের গলার শব্দ শুনে পিছনে ফিরে তাকিয়ে দেখি ও ব্যথায় দাঁড়িয়ে পড়েছে। নাফিম বলল, হ্যাঁ, বৌমনি হাঁটতে গিয়ে পায়ে মোচড় লেগেছে। তড়িৎ হাঁটু মুড়ে বসে পড়ল নিভান। সেটা দেখে মান্যতা উঠে দাঁড়ালো। শাড়ি উঁচিয়ে কৌরির পায়ে হাত রাখার আগে কৌরি পা টেনে নিল। নিভান মুখ উঁচু করে শান্ত স্থির চোখে তাকালো।
কৌরিকে দেখল সেই চোখে, মুহূর্তে পা বাড়িয়ে দিল। নরম কোমল পায়ে রুক্ষ হাতের নম্র স্পর্শ পেতে শিরশির করে উঠল শরীর। জুতোটা খুব বেশি উঁচু নয়, মিডিয়াম লেভেলের, পায়ে মোচড় খাওয়ার মতো নয়, তবুও কি করে মোচড় লাগলো বুঝতেই সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলল নিভান। পাটা হালকা চেপে মৃদু ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। কৌরির মৃদু ঘন ঘন কেঁপে ওঠা টের পেতেই তার মুখের দিকে তাকালো নিভান। শুধালো, ব্যথা পাচ্ছ? গলায় কারা যেন সেই কখন থেকে জট পাকিয়ে বসে আছে, স্বর বের হতেই চাইছে না। নাফিম কখন থেকে তার সাথে বকবক করে চলেছে, অথচ এখনো অবধি একটা কথাও বলেনি ছেলেটার সাথে সে। শুরু থেকে তাকে সঙ্গ দেওয়া বাচ্চা ছেলেটার উচ্ছ্বসিত কথার পরিবর্তে জোরপূর্বক মুখে হাসি টেনে প্রতিটা মুগ্ধকর বাক্যে মাথা দুলিয়ে হ্যাঁ না স্বীকারোক্তি জানিয়েছে। পা মোচড় খেয়ে যখন পড়ে যেতে নিল, ছেলেটা হাত ধরে আটকালো। সঙ্গে সঙ্গে সামনে থাকা মান্যতাকে মৃদু চিৎকার করে ডাকলো। মান্যতা এসেও অনর্গল প্রশ্ন শুধালেও এখনো অবধি মুখ খোলেনি কৌরি। মান্যতা প্রশ্ন শুধিয়েছে, আর সে হ্যাঁ না বাক্যে শুধু মাথা দুলিয়ে উত্তর দিয়ে গেছে। আর এখন এমন একটা মানুষ প্রশ্ন শুধিয়েছে যার উত্তর দেওয়ার জন্য ঠোঁটের আগায় কথা এসেও কান্নারা আটকিয়ে দিচ্ছে। অভিমানী মন বলতে চাইছে, এই বিপত্তিটা তো আপনার জন্যেই হলো। তবে বিপত্তি হয়েছে এবং সে ব্যথা পেয়েছে, বেশ হয়েছে। এটা হয়তো তার শাস্তি, সে আরো ব্যথা পাক, তবুও মানুষটাকে বলবে না কতখানি ব্যথা পেয়েছে সে। মানুষটা কতটা খারাপ হলে মানায়। তার চোখের আড়াল হলেও তাকে চোখের আড়াল করেনি। কেমন সে ব্যথা পেতেই দৌড়ে চলে এলো। নিশ্চয়ই তাকে নজরের মধ্যে রেখেছিল, অথচ হাজার খুঁজে ফিরেও তাকে চোখে নাগালে পায়নি কৌরি। বলবে না সে কিচ্ছু, হাজারো ব্যথা পেলেও বলবে না সে। তখন হুট করে অনাকাঙ্ক্ষিত স্পর্শ পাওয়ায় ওইরকম রূঢ়ভাবে কথাগুলো হয়ে গেছে, যা তার নিজেরও ভালো লাগেনি। তাই বলে তাকে একটু বুঝবে না মানুষটা? কেন বুঝবে না? কেন কেন তার চোখের আড়াল হবে? কেন তার থেকে দূরে দূরে থাকবে মানুষটা? কেন? চোখজোড়া টলমলিয়ে উঠল কৌরির। কাছের মানুষ থেকে আদর, ভালোবাসা, আহ্লাদ পেতে পেতে হঠাৎ তাতে ভাটা পড়লে ব্যথা ছাড়া শরীরও মনে হয় ব্যথার যন্ত্রণায় ছটফটায়। মনটা কাতর হয়ে পড়ে, অসহ্য যন্ত্রণায় বুকের ভিতরটা টনটন করে। সেখানে সে তো ব্যথা পেয়েছে, ব্যথা পেয়েছে শরীরে, ব্যথা পেয়েছে মনেও। আর তার চেয়েও ব্যথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে কাউকে ব্যথা দিয়ে। আবার তার ব্যথায় সেই মানুষটাকে ব্যথিত হতে দেখে আরও মন খারাপ হচ্ছে তার। সবকিছু নীরবে সহ্য করেও এত কেন ভালোবাসে মানুষটা তাকে? কেন ভালোবাসবে যার মর্যাদা সে রাখতে পারছে না, পারেনি? এক মনে তার হয়ে গাইছে, তো আরেক মন ব্যথা মানুষটাকে নিয়ে গাইছে। মনের দোলাচলে কৌরির ভিতরটা ঝড় তুফান ঘন বর্ষার একসাথে আগমনের মতোই নাজেহাল অবস্থা। টলমলা চোখের কিনারা ভেদ করে এবার নোনা জলের স্রোত ভেসে আসতে চাইল। খুব ব্যথা পেয়েছিস? কাঁদছিস কেন সোনা? ব্যথা হচ্ছে খুব? প্রশ্ন শুধিয়ে মাথা নিচু করে কৌরির পায়ে খেয়ালি হয়েছিল নিভান। মান্যতার আহ্লাদিত গলার বাক্যদয় শুনতেই তড়িৎ মুখ উঁচু করে তাকালো সে। স্বপ্নে দেখা সেই অভিমানী ক্রন্দনরত ঘন পাপড়ি ভেজা বড় বড় হিরণটানা চোখ, রাজহংসীদের চড়ে বেড়ানোর মতো দিঘি টলমল পানি সেই হ্রদে, সাথে তীব্র অনুশোচনা। হৃদস্পন্দন থমকে গেল নিভানের। কলিজাটা কেমন মোচড় দিয়ে উঠল। এই হরিণটানা আখির টলমলে জল, পায়ের মোচড় লাগার ব্যথার নয়, এ তো তাকে না বোঝার অভিমানী অভিযোগী বর্ষণ। এই ক্রন্দনরত চোখ জোড়াতেও তার খুবই পরিচিত, খুব চেনা। নিভান মাথা নিচু করে মৃদু হাসলো, পুনরায় তা আবার ঠোঁটের ভাঁজে মিলিয়ে নিল। সেই হরিণী চোখে অভিমানী জল টল মেলালো, ভুলেও তা কিনারা ভেদ করছে না। মায়াবিনীর অভিমান কি আরো একটু দৃঢ় করবে নিভান? করলে ক্ষতি কি? প্রিয়তমার অভিমান ভাঙানো তো তার মিলি সেকেন্ডের ব্যাপার। কেমন দুষ্টু হেসে মাথা নিচু করেই নিভান বলল, ব্যথা বেশি করছে? অনেকক্ষণ পর অভিমানী রিনরিনে ভারী মিষ্টি কণ্ঠ ভেসে এলো। আমার পায়ে তেমন ব্যথা লাগেনি, সামান্য ব্যথা পেয়েছি, ঠিক আছে। নিভানের হাসি মৃদু থেকে প্রসারিত হলো। কৌরির পাটা তার জুতার উপর আলতোভাবে রেখে দিয়ে জিজ্ঞাসা করল, এই জুতো পায়ে দিয়ে হাঁটতে পারবে? গাড়িতে নর্মাল স্লিপার আছে, এনে দেব? লাগবে না, আমি ঠিক আছি। নিভানের হাসিটা আরো একটু প্রস্ফুট হলো। তা পুনরায় ঠোঁটের ভাঁজে মিলিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। অভিমান অভিযোগ করার কথা তার, অথচ যে ব্যথা দিল সেই ব্যথিত হয়ে উল্টো অভিমান করে বসে আছে। এই অদ্ভুত কর্মের সমাধান কি? সমাধান নিভানের তুরির ব্যাপারে, তবে পাবলিক প্লেসে তা প্রয়োগ করা মোটেও যথাযথ নয়। তাই মুখটা স্বাভাবিক রেখেই বলল, আর ইউ শিওর হাঁটতে পারবে তুমি? কৌরি উত্তর দেওয়ার আগেই মান্যতা, ব্যথায় চোখে পানি এসে গেছে, আর তুই বলছিস হাঁটতে পারবি? আমি তেমন ব্যথা পাইনি আপু, হঠাৎ আঘাত লাগায় ব্যথায় পানি চলে আসছিল চোখে। কথাটা বলেই যেন চমকে উঠল কৌরি। চকিতে নিভানের দিকে তাকাতেই মনটা কেমন ছলাৎ করে উঠল। নিজের অভিমান
অযথা ঠিকল। শ্যামবর্ণ মায়াময় শান্ত মুখটা দেখে আবারও তীব্র অনুশোচনায় ডুবল মন। তার মধ্যে মান্যতা সন্দিহান গলায় শুধালো, শিওর তুই ব্যথা পাসনি? হাঁটতে পারবি? চোখ নিচু রেখে মাথা ঝাঁকিয়ে উত্তর দিল। হুম। নিভান অদ্ভুত শান্ত নজরে মেয়েটাকে দেখলো। কিছু একটা বলবে, তার মধ্যে এত সময় চুপ থাকা নাফিম বলে, তাহলে চলো না, ওই যে রাজবাড়ি, ওইটা দেখে আসি। ছোট দাদা ভাইরা ওদিকে গেছে, আমি দেখেছি। চলো না ওদিকে যাই। রাজবাড়ির পুকুর ঘাটটা কি সুন্দর দেখো। চলো না বৌমনি। নাফিম হাতের আঙ্গুলটা পুনরায় কৌরির আঙ্গুলের মধ্যে ডুবিয়ে সামনে এগুলো। বাধ্যতামূলক কৌরিকেও এগিয়ে যেতে হলো। সঙ্গে সঙ্গে পায়ের মোচড় লাগা জায়গাটায় মৃদু ব্যথা অনুভব করলো, যা আরো দু কদম সামনে বাড়াতেই সয়ে গেল। নিভান সেই এগোনোর পদক্ষেপে তাকিয়ে রইল। মান্যতাও তাদের পিছনে এগুলো, তবে পিছু ফিরে আরো একবার নির্বিকার নিভানকে দেখে নিল। তার খুব করে মনে হচ্ছে দুজনের মধ্যে মান অভিমান কিছু একটা তো হয়েছে, না হলে দুজনেরই আচরণ তার কাছে এমন অস্বাভাবিক অদ্ভুত ঠেকলো কেন? বাড়িটা জমিদার রাজা বাড়ির মতো তৈরি করা হলেও মূলত রাজার বাড়ি নয়। আগেরকাল আমলে জমিদার বা রাজবংশীয়দের নিয়ে সিনেমা তৈরি করার জন্য রাজার বাড়ির মতোই বাড়িটা বানানো হয়েছে। মূলত সেটা পুরনো আমলে জমিদার বাড়ির প্রতিফলিত একটা শুটিং স্পট নির্মাণ করা। বাড়ির সম্মুখে বড়সড় ধাপে ধাপে সিঁড়ির একটা ঘাট বাঁধানো রয়েছে। আশেপাশে ঘুরে ফিরে সেখানে গিয়ে বসলো সবাই। এমনিতে কৌরি শান্ত মেয়ে, তাকে আরো শান্ত দেখে তন্ময়ী জিজ্ঞাসা করলো, মন খারাপ কৌরি? কৌরি জোরপূর্বক ঠোঁটে হাসি ফুটালো, ফের বলল, না আপু, মন খারাপ কেন হবে? ইভান ফাজলামো শুরু করলো। কৌরি কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার খুব মন খারাপ। দাদাভাই সঙ্গ দিচ্ছে না, তাই না? দৃঢ় কণ্ঠে উত্তর দিল। মোটেই না। ইভান তার চেয়েও দৃঢ় গলায় বলল। মোটেই, হ্যাঁ। ফের দুষ্টুমি স্বরে ইভান বলল, তবে দাদাভাইয়ের এখানে নিত্য আসা যাওয়া, এর জন্য হয়তো এত তো ঘুরতে ভালো লাগছে না। তবে তুমি বললে কিন্তু নিশ্চয়ই আসছ, একমাত্র বাচ্চা বউ বলে কথা। তন্মধ্যে তন্ময়ী বলল, তা আমি তোমার একমাত্র বউ বলছি। এই পুকুরে একটু ঝাঁপ দাও তো, দেখি একমাত্র বউয়ের কথা কেমন শোনো। ইভান ধপ করে তন্ময়ীর পাশে বসে পড়ল, বলল, যদি ইজ্জত রক্ষা করার একটা ভালো মতো উপায় থাকতো তবে অবশ্যই আমি আমার একমাত্র বউয়ের কথা শুনতাম। বাট উপায় নেই, এই জন্য শুনতে পারছি না। আমি দ্বিতীয়বার আর লুঙ্গির এই সাদা সিধা প্যাঁচালা পড়তে চাই না। সবাই হাসলো হাসলো তন্ময়ীও। তবে সবার অগোচরে তন্ময়ীর কানের কাছে মুখটা নিয়ে ইভান বলল, তবে দুপুরের মতো যদি রাত আহ্বান করে ওভাবে কাছে ডাকো, সঙ্গে আদর ভালোবাসাটা যদি একটু অন্যরকম হয়, তবে ইভান তোমার জন্য পুকুরে ঝাঁপ দিতে নয়, জীবন উৎসর্গ করে দিতেও রাজি হয়ে যাবে। এবার বলো রাজি? হ্যাঁ। তপ্ত আগুন যেন কানের ভিতরটা পর্যন্ত ছুঁয়ে গেল। তার আভাও যেন কানের সাথে সাথে চোখে মুখেও ছড়িয়ে ছিটিয়ে পড়ল। এমনটাই অনুভব করলো তন্ময়ী। কত বড় অসভ্য ছেলেটা, আশেপাশে কত মানুষ, অথচ কি সব নির্লজ্জের মতো কথাবার্তা বলে যাচ্ছে। তড়িৎ মুখ উঁচু করে আশেপাশে তাকালো তন্ময়ী। না, কারোর তাদের দিকে খেয়াল নেই। হাঁপ ছেড়ে বাঁচলো যেন মেয়েটা। ফের পাশে বসে ইভানের দিকে কড়া চোখে তাকালো। ইভান থোড়াই না তাতে পরোয়া করলো। আরো কিছু বলবে বলে মুখ খুলছিল, তার আগে তন্ময়ী তাকে ঠেলা দিয়ে সরিয়ে দিল। তবে ইভানকে এক চুল নাড়াতে পারল না। তাই হুমকি স্বরূপ শক্তপোক্ত কণ্ঠে বলল, আর একটা উল্টাপাল্টা শব্দ যদি তুমি প্রয়োগ করেছো না, তোমার খবর আছে বলে দিলাম। খবরটা যদি তোমার আদর ভালোবাসা বই প্রকাশ হয় কোনো ব্যাপার না। আমি খবর কেন, খবরের হেডলাইন ডেডলাইন সব হতে রাজি। এই ছেলেকে দমানো তার কর্ম নয়। বিরক্ত এবং ধৈর্যচ্যুত হয়ে তন্ময় নিজেই উঠে দাঁড়ালো। নাফিম, ইতু আর কৌরি পুকুরের পানির কাছে সিঁড়িতে। নাফিম নিচু হয়ে পানি ছুটছে এদিক ওদিক, তাকে সঙ্গ দিচ্ছে ইতু। আর কৌরি চুপচাপ আশপাশটা দেখছে। তন্ময়ী ধপাধপ সিঁড়ি বেয়ে ওদের কাছে গেল। আশেপাশে সবাই তখন ছবি তোলায় ব্যস্ত। দূর প্রান্তে বসা এক মানবের শান্ত স্থির চোখ জোড়া তখনও তার প্রিয়তমা স্ত্রীর পানে নিবন্ধিত। দূর থেকেও বুঝতে পারল মেয়েটার মন খারাপ। তবে একান্ত সময় না পেলে কিভাবে সমঝোতা করবে আর কিভাবেই বা কাটাবে সেই নারীর মন খারাপ? সবার সাথে ঘুরতে নিয়ে এসে নিজের কাছে বসিয়ে রাখাও তো উচিত না। তবে সঙ্গ দেওয়া মনে হয় অবশ্যই উচিত। সঙ্গ দেওয়ার ভাবনাটা তার কেবলই মন মস্তিষ্কে উদয় হয়েছে এমনটা নয়, বরং সঙ্গ ছেড়ে মেয়েটাকে কিছু সময় একা ছাড়তে চেয়েছিল নিভান। যা হিতে বিপরীত হয়ে গেল। মেয়েটার ওই ক্রন্দনরত চোখ জোড়া জ্বালা ধরিয়ে দেয় তার বুকে। কোনো প্রকার স্বস্তিতে শান্তিতে থাকতে দেয় না।
কিছুতেই দেয় না। নিজের জন্য হলেও সে দেখতে চায় ওই মায়াবিনীর মুখের উচ্ছ্বাসিত উচ্ছল হাসি। বউটাকে সঙ্গ দিতেই উঠে দাঁড়ালো নিভান। তন্মধ্যে এসে হাজির হলো ইভান, সঙ্গে কানন। পিছনে নিতু আর মান্যতাকেও দেখা গেল। নিভান পুনরায় পুকুর ঘাটের দিকে তাকালো। সেখানে কেউ নেই, শূন্য ঘাট। তার মানে বাকিরাও পেছনে আসছে। নিভান সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বসে পড়ল। ওয়েটারকে ডেকে যে যার পছন্দের মেনু অনুযায়ী খাবার অর্ডার দিতে বলল। আস্তে আস্তে সবাই এসে হাজির হলো। মুহূর্তেই 4 সিটের 3টে টেবিল বুক হয়ে গেল। শেষ টেবিলে গিয়ে বসলো নাফিম, কৌরি আর বিথি। মাঝখানে টেবিল থেকে মুহূর্তে উঠে এলো ইতুও। তার হাতে তার নিতুর ফোন। পিক উঠিয়েছে, তাই উচ্ছ্বসিত হয়ে দেখাচ্ছে। দেখো তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, হাসলে আরো সুন্দর দেখাতো। ইতুর কথাতে নয়, বিথিও খেয়াল করেছে কৌরি আজ বেশি চুপচাপ। কৌরিকে কয়েকটা পিক দেখে ইতু আর নাফিম পিক দেখায় ব্যস্ত হলো। সেদিকে এক পলক তাকিয়ে বিথি বলল, কি হয়েছে তোর? কিছু না তো, কি হবে? তো তোকে অনেক আগে থেকেই দেখছি মুড অফ। কেমন চুপচাপ? তো দুজনের একসাথে ঘোরার কথা। ইভান ভাইয়ের কথা শুনলি না? ভাইয়া বললেন তো, উনি তো এখানে সব সময় আসেন, এজন্য আলাদা করে ঘোরাঘুরি করেননি। আর আমি তো সবার সাথে ঘুরছি। কৌরি, বিথির ডাকটায় কেমন করে তাকালো কৌরি, তবুও মুখ দিয়ে শব্দ বের করলো না। সেটা দেখে বিথি পুনরায় বলল, এই কয়েক মাসের দূরত্বে তুই এতটাও পাল্টে যাসনি যে আমি তোকে বুঝতে ভুল করব। আর আমাদের বন্ধুত্ব এতটাও ঠুনকো হয়ে যায়নি যে তুই আমার কাছ থেকে কথা গোপন করবি। তবে তোদের একান্ত কথা হলে সেটা আলাদা, আমি তা জানতে চাই না। তবে আমি নিশ্চিত তোর কোনো কারণে মন খারাপ। উনি আমাকে ব্যাডলি ছুঁয়নি, কারণবশতই ছুঁয়েছে। সেটা নিয়ে আমি ওনার সাথে খারাপ রিয়াকশন করে ফেলেছি অলরেডি। ইতস্তত হয়ে কথাটা বলতে বিথি বিস্ময় নিয়ে বলল, তুই? বিথির রিয়াকশনে কৌরির মুখটা আরো ছোট হয়ে গেল। বিথি বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।